আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি আয়শা। শুরুতে জানিয়ে দিব, 1 বছরে ইসরায়েল ছেড়েছে প্রায় 70,000 ইহুদি। এরপর জানিয়ে দিব, নতুন বছরে যুদ্ধে চড়াতে পারে ভারত পাকিস্তান। আরও জানিয়ে দিব, যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয় হবে, পুতিন। এদিকে 2025 সালে সাগরপথে স্পেন যাত্রায় 3,000-এর বেশি নিহত। এছাড়া পুতিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক। সবশেষ খবর জানিয়ে দিব, কোরআন হাতে নিয়ে শপথ, ইতিহাস করলেন জোহরান মামদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি জনগণের মাঝে ভীতিকর অবস্থা বিরাজ করছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিবিএস জানিয়েছে, 2025 সালে দেশটি ছেড়ে গেছেন 69,000-এরও বেশি ইসরায়েলি। বুধবার 31 ডিসেম্বর প্রকাশিত গবেষণায় সিবিএস জানিয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধাবস্থার কারণে দেশটির নাগরিকদের মাঝে এই প্রভাব দেখা গেছে। এর ফলে টানা দ্বিতীয় বছরের ইসরায়েলের অভিবাসন ভারসাম্য ঋণাত্মক হয়েছে। সিবিএসের বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, 2025 সালে ইসরায়েলের মোট জনসংখ্যা 1.1% বেড়ে রেকর্ড 1,1,78,000-এ 10.178 মিলিয়নে পৌঁছেছে। আগের বছরের মতোই এই প্রবৃদ্ধি হার অপরিবর্তিত থাকলেও এটি ইসরায়েলের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম ধীর বছরগুলোর একটি। দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস সিএফআর। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। খবর এনডিটিভির। গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের নিয়ে করা এক জরিপে এই মূল্যায়ন উঠে এসেছে। এতে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘর্ষগুলোর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন বছরের বার্তায় নিজেদের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে রাশিয়া। নতুন বছর শুরুর প্রাক্কালে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রায় 4 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ভাষণে ইউক্রেনের লড়াইরত সেনাদের পাশে থাকার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান পুতিন। তিনি বলেন, আমরা তোমাদের ওপর বিশ্বাস করি, আমাদের বিজয়ের ওপরেও। তবে যুদ্ধের পরিণতি এখনও অনিশ্চিত, কারণ একদিকে শান্তি আলোচনা চললেও অন্যদিকে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ভাষণকে 26 বছর আগে বরিস ইয়েলসিনের নববর্ষের ভাষণের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেদিন তিনি আকস্মিকভাবে ক্ষমতা ছাড়েন এবং পুতিন রাষ্ট্রক্ষমতায় আসেন। এরপর থেকে রাশিয়ার রাজনীতি ও নীতিতে বড় পরিবর্তন এনেছেন পুতিন। 2025 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন অন্তত 3,090 জন অভিবাসন প্রত্যাশী। নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন 192 জন নারী এবং 437 জন শিশু। স্পেন ভিত্তিক অভিবাসী অধিকার সংগঠন কামিনান্দো ফ্রন্টিয়ার্স গতকাল 31 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী নিহত অভিবাসীরা মোট 30টি দেশের নাগরিক, যাদের বেশিরভাগই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের। এছাড়া পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিশরের নাগরিকরাও এই তালিকায় রয়েছেন। সাগরপথে স্পেনে যাওয়ার প্রধান রুট হল উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূল। এখান থেকে নৌযানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে সময় লাগে প্রায় 12 দিন। বিশেষজ্ঞরা বলছেন, বিপজ্জনক এই পথ এখনও অভিবাসন প্রত্যাশীদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি ঘিরে। মস্কো একটি ভিডিও প্রকাশ করে হামলার কথা বললেও এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাশিয়ার দাবি ইউক্রেন থেকে ৯১টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল, তবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করেছে। ভূপাতিত ড্রোনে ৬ কেজি বিস্ফোরক ছিল বলেও জানানো হয়। অন্যদিকে ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করে একে রাশিয়ার সাজানো নাটক বলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নেও বলা হয়েছে, পুতিনের বাসভবন লক্ষ্য করে কোনো হামলা হয়নি। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসাবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। শপথ গ্রহণের সময় তিনি কুরআনে হাত রাখেন, যা নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম। শপথ অনুষ্ঠানে মামদানি ২টি কুরআনে হাত রাখেন, একটি তার দাদার ব্যক্তিগত কুরআন এবং অন্যটি একটি প্রাচীন পকেট আকারের কুরআন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে। এই সময় তার পাশে ছিলেন স্ত্রী রামা তুয়াজি। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। একই সঙ্গে তিনি প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হলেন। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকটকে গুরুত্ব দেন। কুরআনে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও সমর্থকের মতে এটি নিউ ইয়র্কের বহু সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন।